এই মুহূর্তে হয়তো জানলার দিকে বাইরে যেটুকু দৃশ্য দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা ট্রেনের মধ্যে আছি। ট্রেন জার্নি চলছে। বলেই দিই, পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের দিকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, সবার আগে মানে আপনার তো ইলেকশনের এই জার্নি চলছেই, কিন্তু সেই যাত্রাপথে রিপাবলিক বাংলা এই মুহূর্ত থেকে আপনার সঙ্গী হলো, এবং সেই জন্য সবার আগে রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আবার নমস্কার। রিপাবলিক বাংলাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই, তারা যেভাবে গণতন্ত্রের জন্য সর্বদা মুখর থাকে এবং গণতন্ত্রের লড়াই করছে। তো সেই জন্য আমি আমার তরফ থেকে রিপাবলিক বাংলার সকল কলাকুশলীদেরকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শকদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যস্ত ছিলেন, অধ্যাপনা করছিলেন, বটানি পড়াতেন, ছাত্রছাত্রীদের নিয়ে ছিলেন এবং মানে নিজের এলাকায় ছিলেন। মহাভারতে সেই যুধিষ্ঠিরের দেওয়া জবাবের মতো, মানে সব পৃথিবীতে সবচেয়ে সুখী কে না, যিনি অঋণী, অপ্রবাসী এবং দিনান্তে সাকান্নভোজী। তো আপনি দিনান্তে সাকান্নও পাচ্ছিলেন না, আরও অনেক বেশি কিছু পাচ্ছিলেন অধ্যাপনা করে, ঋণও ছিল না এবং প্রবাসীও হতে হয়নি, বালুরঘাটেই ছিলেন। সেই বালুরঘাট ছেড়ে এই যে নিরন্তর দৌড়ঝাঁপ, দিনের শেষে চোখে মুখে এই ক্লান্তির ছাপ, ভালো লাগে? খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে, দেখুন, মানুষ যখন এই ধরনের প্রেশার বা এই ধরনের কাজের সম্মুখীন হয় না, তখন আমরা আমাদের ক্ষমতাটা বুঝতে পারি। মানে এই যে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং তাতে ক্ষমতা বাড়ে। আমি আপনার ক্যামেরার সামনে বলছি, একটা সময় আমি যাতায়াত মানে বাস বা গাড়িতে বাই রোড যাকে বলি আর কি আমরা ইংরেজিতে, সেই বাই রোড ট্রাভেল করতাম না আমি কোনো, মানে আমার একটু অকওয়ার্ড লাগতো বাই রোড ট্রাভেল করতে। এখন ধরুন আমি 3-4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়িতে, আমি বালুরঘাট থেকে সকাল 6টায় রওনা হলাম, জলপাইগুড়ি পৌঁছলাম, সভায় অ্যাটেন্ড করলাম, আবার বাই রোড জলপাইগুড়ি থেকে বালুরঘাট পৌঁছে গেলাম রাত্রিবেলার মধ্যে। এই যে আমার যে শারীরিক বা যাই বলুন না কেন মানসিক একটা ছিল, চ্যালেঞ্জ ছিল যে আমি পারতাম না এরকম করতে, এটা আমার খুব ভালো লাগে। আমি সেই চ্যালেঞ্জটাকে ব্রেক করে আমি আমার ফিজিক্যাল বা যে অন্যান্য মানসিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে একটা জায়গায় পৌঁছলাম। এইটা একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। এই যে সক্ষমতাটা বুঝছেন এবং মানুষের জন্য করতে পারছেন, সেটা তো পজিটিভ দিক। কোথাও কোনো নেগেটিভ দিক কি মাথায় আসে কখনো? না, নেগেটিভ দিক একটাই মাথায় আসে, সেটা হচ্ছে পরিবারকে সময় দিতে পারি না। এটা অত্যন্ত নেগেটিভ দিক, কারণ পরিবারকে সময় দিতে না পারলে কি হয়, দেখুন, হিউম্যান সাইকোলজি তো অ্যাটাচমেন্টটা কমে যায় পরিবারের প্রতি, পরিবারের লোকেদের আমার প্রতি অ্যাটাচমেন্টটা কমে যায়। এবং যেহেতু আমার মেয়েরা বড় হচ্ছে, ওদের এই অ্যাটাচমেন্টটা খুব কম হয়, আমি আস্তে আস্তে সেটা ফিল করছি। হয়তো বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, বাবা এই কাজে ছিল, হয়তো বুঝতে পারবে, কিন্তু অবভিয়াসলি এটা একটা বিরাট লস। আগে একটা সময় এক্সপেকটেশন ছিল মেয়েদের যে বাবা, বড় মেয়ের বিশেষ করে, যে বাবা সাথে থাকবে, সাথে শোবে, আমি গেলে পরেও আমার সাথেই শোবে, এবং 2 মেয়ের মাঝখানে আমাকে শুতে হবে, এটা হচ্ছে ওদের ডিমান্ড। কি এও ছাড়বে না, ও ছাড়বে না। তো এখন সেই অ্যাটাচমেন্টটা মানে কমে যাচ্ছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক, অভ্যেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরা জানেই যে বাবা থাকবে না, তো এই একটা অপ্রাপ্তি থাকে। তো কিন্তু জীবনটা এরকম, কিছু পেতে গেলে, বড় কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়। যে অ্যাটাচমেন্টটা আজকে কমছে, আপনি যেটা বলছিলেন, আমারও সেরকমই আশা যে ওরা বড় হওয়ার পর নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে যে আমার বাবা এমন কিছু একটা কাজ করতে গেছিলেন। কারণ সত্যি কথা বলতে, দেখুন, আমি তো কিছু না হয়ে রাজনীতিতে আসিনি। আমার বরাবরই ইচ্ছে ছিল রাজনীতিতে আসবো, কিন্তু তার আগে ছিল নিজেকে প্রমাণ করার, যে একটা জায়গায় গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর তারপর আমার রাজনীতিতে যাবো, এরকম প্ল্যানিং ছিল। আমি আরামে ছিলাম, নিজের ল্যাব ছিল, এসি ল্যাব, সারাদিন এসিতে বসে থাকো। এবং মনে রাখবেন, মানে আপনারও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, বিশেষ করে সায়েন্সের ল্যাবে হচ্ছে ল্যাবের বস যিনি, তিনি হচ্ছে রিয়েলি বস। ওইটুকু এরিয়াতে দ্বিতীয় কথা বলার ক্ষমতা কারণ তিনি যা বলবেন সেটাই ধ্রুব সত্য আর কি। তো স্বাভাবিকভাবে এরকম একটা ভালো জায়গায় ছিলাম। বালুরঘাট কলেজে আমি ইউনিভার্সিটিতে ছিলাম, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। সেখানে সেটেল পরিবার ছিল, ফ্ল্যাট ছিল, কেনা ছোট একটা ফ্ল্যাট ছিল, সেখানে থাকতাম, আরামে স্কুটি চলে যেতাম ইউনিভার্সিটিতে, আবার চলে আসতাম। কিন্তু ওই বরাবরই একটা থাকে যে আমি কোনো 5টার সময় ইউনিভার্সিটি থেকে বেরোতাম, 7টা, 8টা, 9টাও হতো। হ্যাঁ, যা করব মানে পুরো নিষ্ঠার সাথে করবো। আমার মনে আছে আপনি আপনার পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, এবং সেখানে সেই গল্পটা যদি একবার দর্শকদের জন্য বলেন। না, আমার বড় মেয়ে বহু আগে থেকেই, যখন খুব ছোট ছিল তখন থেকে ওর ইচ্ছে ছিল মোদির সাথে দেখা করবে। তো আমি সাংসদ হওয়ার পর থেকে
ওরাও বলেনি, আমিও পরিবারকে নিয়ে খুব বেশি দিল্লি নিয়ে যাওয়া বা এইসব করতাম না। যখন শেষের দিকে টেনিওর এলো তখন আমার পরিবারও রিকোয়েস্ট করলো, আমরা তো মোদিজির পরিবারেরই অংশ, তা আমরা তো নরেন্দ্র মোদীর সাথে কোনোদিন দেখা করার সুযোগ পেলাম না, কথা বলারও সুযোগ পেলাম না, একবার সুযোগ হলে কেমন হয়। তখন আমি প্রধানমন্ত্রী দপ্তরে একটু সংকোচ নিয়েই বলেছিলাম যে একটু দেখা করতে চাই। তারপর প্রধানমন্ত্রীর সাথে আমি নিজে দেখা করার সময় বলেছিলাম যে আমার পরিবার একবার দেখা করতে চাই, আপনি যদি পারমিশন দেন। তখন উনি বললেন হ্যাঁ অবশ্যই, কেন অবশ্যই তারা যেন আসে। তারপরে পরবর্তী সময় আমার পরিবারের সাথে তার ডিটেল দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই, এবং তারপরে তো সেই অভূতপূর্ব আমার ছোট মেয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর খুনসুটি, এবং একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর টেবিল থেকে আমাদের জাতীয় পতাকাটা নিয়ে চলে আসা, এবং প্রধানমন্ত্রী সেটা তাকে গিফট করে, যাও লেকে যাও। এটা একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। ও যখন বড় হবে ওটাকে দেখবে, ও ভাববে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে থেকে এটা তুলে এনে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে তিনি বালুরঘাটে অ্যাবসেন্টি সাংসদ হয়ে গেলেন, এই কথাটা কেউ বলতে পারেনি। মানে বারবার আপনি দিল্লি থেকে ফিরে এক রাত কলকাতা কাটিয়েই বারবার বালুরঘাটে এসছেন, অনেকে তার জন্য সমালোচনা করেছে, সভাপতি থাকেনি না, সভাপতি বারবার বালুরঘাট চলে যান। এই ট্রানজিশনটা কিভাবে আপনি করে নিলেন? এক সময় কর্মক্ষেত্রে পড়ে থাকতেন, কিন্তু সাংসদ হওয়ার পর বারবার ফিরতে শুরু করলেন। দেখুন, বেসিক্যালি তো আমি বালুরঘাটের সাংসদ, তারপরে আমি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছি। তো স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত সাংসদের দায়িত্ব আমার আছে ততক্ষণ পর্যন্ত সিনসিয়ারিটির সাথে সেই কাজটা আমাকে করতে হবে। এবং আমার ওখানকার লোক যেহেতু মফস্বল শহরের লোক, তারা অতটা বুঝতে অভ্যস্ত নেই বড় নেতা, এবং অ্যাকচুয়ালি বালুরঘাট থেকে সেরকম কোনো পলিটিক্যালি প্রমিনেন্ট লিডার হয়নি কেউ, মালদার গনি খান চৌধুরীর মতো লিডার ছিলেন। মানে আচ্ছা, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আপনি যে এতগুলো প্রকল্প জোগাড় করে আনতে পেরেছেন, রেল প্রকল্প হোক, মানে অমৃত ভারত প্রকল্প হোক, স্টেশনের আধুনিকীকরণ হোক, কিন্তু আপনার যে সাংসদ তহবিলের টাকা সেইটা খরচ করতে গিয়ে আপনাকে কোথাও বাধার মুখে পড়তে হবে? প্রথম 2 বছর আমরা কিছু খরচ করতে পারিনি। আচ্ছা, কোনো টাকা খরচ করা যায়নি, সম্পূর্ণ বাধা দেওয়া হয়েছে। আমি এর বাইরেও, সাংসদের বাইরে এবং রেলের বাইরের কিছু কাজ বলে দিই যেটা চরম বাধাপ্রাপ্ত হয়েছিলাম, এতদিনে সাকসেসফুল হলাম। আমি সাংসদ হওয়ার সাথে সাথেই প্রায় 1 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল আমাদের ওখানকার যারা দিব্যাঙ্গজন আছে, যাদেরকে আমরা বিশেষভাবে সক্ষম বলি, ডিফারেন্সিয়ালি এবল, তাদের জন্য ট্রাইসাইকেল, হাঁটার লাঠি, ব্লাইন্ড স্টিক যেটা বলে, হিয়ারিং এইড, ব্যাটারি চালিত গাড়ি, এরকম বিভিন্ন জিনিস, ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার, বাচ্চাদের বিভিন্ন রকম সরঞ্জাম। আমি বহু চেষ্টা করে সেই ক্যাম্প করতে পারিনি, এই 6 মাস আগে আমি সেই ক্যাম্প করতে পারলাম। মানে 4.5 বছর আমার নষ্ট হয়েছে। বালুরঘাটে সন্নিকটে গঙ্গারামপুর বলে একটি খুব বিখ্যাত জায়গা আছে, যেখানকার দই খুব বিখ্যাত, ক্ষীর দই খুব বিখ্যাত, গেলে অবশ্যই খাবেন এবং আমরা খাওয়াবো আপনাকে। এবং সেখানে বানগড় বলে একটি জায়গা আছে যার হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে। মানে মাইথোলজিতে অর্থাৎ পুরাণে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে এসেছিলেন বানাসুরের সাথে যুদ্ধ করার জন্য। বানাসুরের মেয়ে উষা তাকে হরণ করতে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ, এবং ওখানে এখন একটা জায়গা আছে এবং রাস্তা আছে যার নাম হচ্ছে উষা হরণ। রাস্তার নামই উষা হরণ রোড। হ্যাঁ, ওই রাস্তা ধরে উষাকে হরণ করে নিয়ে গেছেন এবং তারপরে বানাসুরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। মাইথোলজি, এটা মাইথোলজি, এবং এর সাথে হিস্টোরিক্যাল তার যে ইম্পর্টেন্স, সেখানে পাল যুগ, সেন যুগের বিভিন্ন এক্সকাভেশন হওয়ার পর আছে। বহুদিন ধরে এক্সকাভেশনের পর আর হয়নি। আমরা এত বছর পর সেখানে 3 কোটি টাকা স্যাংশন করিয়েছি। আপনি বোধহয় প্রথমে প্রাইমারি স্কুলেও চাকরি নিয়েছিলেন, কিন্তু সেই চাকরি আর করেন? চাকরি নিইনি, চাকরি এসেছিল, আমি তখন চাকরি ডিনাই করি, এবং ডিনাই করে আমি তখন আমি এমএসসি করছি, এমএসসি কে কন্টিনিউ করি না। এটা কি কারোর প্ররোচনায় চাকরিটা ছেড়েছিলেন? না, আমি ওই একটা সময় খুব স্ট্রং ডিসিশন নিয়েছিলাম, এবং সেটা বোধহয় আপনার বাড়িতে, বিশেষ করে আপনার বাবা মা পছন্দ করেন। বাবা মার একটু তো থাকেই যে কি করে খাবে ছেলেটা আমার। আর যেহেতু আমি আরএসএস করতাম, অনেকেই ভয় দেখাতো সিপিএম এর সময় যে আরএসএস করলে চাকরি পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ছিল, এবং ছিল না সেটাও অস্বীকার করা যায় না। আমরা অনেক চোখ রাঙানি সহ্য করেছি সেই সময়, সঙ্গের শাখা করতে গিয়ে নানা রকম বাধার মুখে পড়েছি। আবার উল্টো রকমও দেখেছি, কিছু সিপিএম এর ভেতরের লোক ছিল, তারা বলতো যে ভালো জিনিস ওটা কর, ওরা হয়তো করার ইয়েটা পেত না, ছোটবেলায় হয়তো করেছিল। তো যাই হোক, এইভাবে পরবর্তী সময়ে স্কুলে চাকরি করা, স্কুলে 1 বছর 3 মাস পড়ানো, এবং তারপরে যেরকম মিডিল ক্লাস ফ্যামিলির হয় আর কি, তারপরে নেট কোয়ালিফাই করা, কলেজে পড়ানো, কলেজে প্রায় 5 বছর পড়ানোর পর ইউনিভার্সিটিতে 5 বছর পড়ানো, এবং তারপরে রাজনীতিতে আসা হঠাৎ করে।